হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে পরীক্ষা ভূগোল পরীক্ষা আজকে 18ই ফেব্রুয়ারি যে ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র, এই ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। জাস্ট পরীক্ষা শেষ হয়েছে আর মোটামুটি ধরো এখন বাজছে 5টা, অতএব আমার আসতে একটু সময় লাগলো এবং তারপর আমি এই প্রশ্নের উত্তর এবং তার কি কি প্রশ্ন আছে, কি কি উত্তর হবে, সঠিক উত্তর কি কি হবে, এই সবই নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো তোমরা দেখো, তোমরা নিজেরাও ভেরিফাই করতে পারবে যে কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে এবং কীভাবে লিখলে মোটামুটি ঠিক হবে। এই সব সম্পর্কে আমি চলো একটা আলোচনা করছি। তো শুরু করা যাক। বেশ, তো দেখো এই প্রশ্নপত্র জিওগ্রাফি 2025, এখানে প্রশ্ন নম্বর দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্নপত্রেই আলাদা আলাদা নম্বর এবং বারকোড এগুলো সবই কিন্তু নির্দিষ্ট আছে এবং এই প্রশ্নের সঙ্গে কিন্তু তোমাদের এই একটা ম্যাপ কিন্তু তোমাদের দেওয়া হয়েছিল ম্যাপ পয়েন্টিংয়ের জন্য। তো দেখো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে যে আমি যেমন তোমার ওই টেস্ট পেপারে তোমাদের প্রত্যেকটা পেজ একটা একটা করে আমি করিয়েছিলাম, ঠিক একই রকমভাবে ওই যা প্যাটার্ন ছিল এখানেও কিন্তু সেম প্যাটার্নেই কিন্তু এখানে তোমাদের প্রশ্নপত্র করা হয়েছে এবং তার উত্তর তোমাদেরকে দিতে হবে। তো দেখো প্রথম যে প্রশ্নটা ক বিভাগ, এখানে কি আছে 14টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা বিভাগ মানে এক এক করে 14টা প্রশ্ন আছে, 14টা প্রশ্নের উত্তর দিতে হবে। ফুল মার্কস হচ্ছে তোমার 90, ঠিক আছে, ফর দ্য রেগুলার। আর এক্সটার্নাল অর্থাৎ যারা সিসি বা ক্যান্ডিডেট আছে তাদের জন্য আছে তোমার 100 নাম্বার। তো তোমরা যারা রেগুলার ক্যান্ডিডেট তাদের কিন্তু মানে এই 90 নাম্বার প্রশ্নেরই উত্তর কিন্তু দিতে হবে। এবার দেখো এখানে সময় কত আছে, সময় আছে তোমার 3 hours 15 minutes, অর্থাৎ 3 ঘন্টা 15 মিনিট সময় আছে। এগুলো তোমরা ধরো পরীক্ষা দিতে দিতে মনে হয় সবই তোমাদের মুখস্থ হয়েই গেছে। এবার দেখো দেখা যাক যে ক বিভাগে কী কী প্রশ্ন এসেছিল। তো দেখো ক বিভাগে প্রথম যেটা আছে, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ দাও। তাহলে সরলবর্গীয় উদাহরণ এগুলোর মধ্যে কোনটা আছে, পাইনটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। অর্জুন, শাল, মেহগিনি এগুলো হবে না। এবার ধরো নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট জাতীয় শস্য, তাহলে মিলেট জাতীয় শস্য কিন্তু জোয়ার, বাজরা, রাগি এরকম টাইপের। তো এখানে দেখো শুধুমাত্র রাগিটা আছে, তাহলে রাগিটাই হবে তোমার সঠিক উত্তর। নেক্সট কী আছে দেখো, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় কলকাতার ঘুষুরিতে, তাহলে এখানে দেখো ঘুষুরি আছে, ঘুষুরিটা হবে সঠিক উত্তর। এরপর নেক্সট আছে দেখো, কলকাতা এবং দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথটি হলো। দেখো যদিও এই সড়কপথটির নতুন নাম হয়েছে সেটা হচ্ছে NH-19 অর্থাৎ 19, কিন্তু এখানে NH-19 বলে কিন্তু কোনো সড়কপথ নেই। NH-2 অর্থাৎ পুরনো যে নামটা ছিল সেটাই কিন্তু তোমার দিয়েছে, তাহলে এখানে উত্তর লিখতে হবে তোমার NH-2। নেক্সট হচ্ছে ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে, উপগ্রহ চিত্র প্রকাশ করে কিন্তু ইসরো, ইন্ডিয়ান তোমার স্পেস রিসার্চ অর্গানাইজেশন। অনেকে কিন্তু ভুল করে সার্ভে অফ ইন্ডিয়া করছিল, আমি দেখেছি, হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু নয়, সেটা কি নর্মাল ম্যাপ বা তোমার যে তোমার ওই আমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা নর্মাল ম্যাপ যেগুলো আছে সেগুলো সার্ভে অফ ইন্ডিয়া বা ন্যাটমো থেকে করা হয়, কিন্তু স্পেস অর্থাৎ উপগ্রহ চিত্র যেটা আছে সেটা কিন্তু ইসরো থেকেই প্রকাশ করা হয়। নেক্সট দেখো যেটা আছে, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি এবং শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমি ঢাল বরাবর নিচে নেমে আসে, ঠিক আছে। এখানে দেখো অভিকর্ষ কথাটা লেখা আছে, অভিকর্ষ মানেই হচ্ছে পুঞ্জিত ক্ষয়, ঠিক আছে, তাহলে পুঞ্জিত ক্ষয়টা হবে সঠিক উত্তর। নেক্সট দেখো যেটা আছে যে পাখির পায়ের মতো বদ্বীপ, এটা মিসিসিপি মিসরি, এটা তোমরা প্রত্যেকেই জানো যে নদীর মোহনায় এটা হচ্ছে তোমার পাখির পায়ের মতো বদ্বীপ। তারপর দেখো ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে কি বলা হয়, হ্যারিকেন বলা হয়। অর্থাৎ তোমার হ্যারিকেন যে তোমার ঘূর্ণবাতের যে বিভিন্ন নাম আছে সেই নামগুলো যদি দেখো তাহলে ক্যারিবিয়ান উপসাগরে এটা কিন্তু হ্যারিকেন নামে পরিচিত। নেক্সট যেটা আছে দেখো, এটা একটা খুবই ইন্টারেকচুয়াল প্রশ্ন দিয়েছে, অধক্ষেপণের একটি উদাহরণ হলো। অনেকে কিন্তু শিশির, ধোঁয়াশা এই সমস্ত করেছে, কিন্তু সঠিক উত্তর হবে তোমার স্লিটের অর্থ হচ্ছে তোমার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়, আবর্তন গতি, উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে। বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত দুটোই কিন্তু ফ্যারাডের সূত্র অনুসারে বিক্ষিপ্ত হয়, তাহলে এটা হবে তোমার কি সঠিক উত্তর হবে আবর্তন গতি। নেক্সট হচ্ছে, বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, তাকে কি বলে, তাকে বলে বান ডাকা। অর্থাৎ ওই যে আওয়াজটা হয় সেই আওয়াজটার জন্য ওইটিকে বলা হয় বান ডাকা। নেক্সট আছে দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশ সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো, সব থেকে বেশি ক্ষতি করে কিন্তু এই পলিথিন, ঠিক আছে, পলিথিনের থেকে বেশি কিন্তু কোনো কিছু ক্ষতি করে না। আরও যেগুলো আছে সেগুলোর কিন্তু ক্ষতি কিন্তু খুবই কম। তারপর দেখো আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ হবে তোমার সঠিক উত্তর।
প্রথমে মনে হয়েছিল দিল্লি, কিন্তু তা নয়, লাক্ষাদ্বীপটা হবে তোমার সঠিক উত্তর। তারপর দেখো দিহং ডিবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে ব্রহ্মপুত্র, বুঝতে পেরেছ। এরপরে দেখো এখানে শুদ্ধ অশুদ্ধ যেটা দেওয়া আছে, এখানে দেখো 6 নাম্বার, কিন্তু দেওয়া থাকবে তোমাদের সম্ভবত 7টা, ঠিক আছে, 1 2 3 4, আর এদিকটায় দেখি 5 6 7, হ্যাঁ 7টা দেওয়া আছে, একটা তোমাদের অপশনাল, অর্থাৎ তোমরা 7টাই করতে পারো, তার মধ্যে 6টাই কিন্তু দেখা হবে। তাহলে প্রথম যেটা দেখো দেওয়া আছে, সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, হ্যাঁ শুদ্ধ, সেটা কিন্তু বায়ু দূষণই ঘটিয়ে থাকে। নেক্সট হচ্ছে দেখো হিমালয়ের পাদদেশে নুড়ি বালি ও পলি ঘটিত সমভূমি বেট নামে পরিচিত, শুদ্ধ, এটাও কিন্তু শুদ্ধ, বেট নামেই পরিচিত। নেক্সট হচ্ছে তোমার ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব এবং মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার অসত্য, এটা কিন্তু লিনিয়ার স্কেলের সাহায্যে, এটা দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়, কিন্তু ওটা তোমার হয়ে থাকে তোমার ইয়ের দ্বারা, ওই লিনিয়ার স্কেলের দ্বারা, তাহলে এটা হচ্ছে তোমার অশুদ্ধ। নেক্সট হচ্ছে দেখো মরু অঞ্চলে বায়ু এবং জলধারার মৃত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলোকে প্লায়া বলা হয়, শুদ্ধ, এটা কিন্তু শুদ্ধ। নেক্সট দেখো যেটা আছে যে উল্কাপিণ্ডা স্ট্র্যাটোস্ফিয়ারে পুড়ে ছাই হয়ে যায়, না এটা তোমার সঠিক নয়, মেসোস্ফিয়ারে পুড়ে ছাই হয়ে যায়। নেক্সট হচ্ছে দেখো ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতিতে, ট্রু, বিকিরণ পদ্ধতিতেই কিন্তু সবথেকে বেশি পরিমাণে উত্তপ্ত হয়। নেক্সট হচ্ছে দেখো শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়, ভুল, মরা কোটাল দেখা যায়, ঠিক আছে, এটা হবে তোমার মানে ক্রস বা ফলস। নেক্সট দেখো উপযুক্ত, তাহলে এটা তোমার গেল 6টা। এরপরে দেখো যে 6টা প্রশ্ন দেওয়া আছে, এখানেও তোমাকে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, দেওয়া আছে এখানে তোমার 7টা, অর্থাৎ একটি করে এক্সট্রা তোমার এখানে দেওয়া আছে। পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষেত্র থেকে নির্গত বর্জ্যকে তেজস্ক্রিয় বর্জ্য বলে, এখানে তোমার যে ফাঁকা স্পেসটা আছে এখানে হবে তেজস্ক্রিয়। নেক্সট হচ্ছে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় আঁধি নামে পরিচিত, অয়ে চন্দ্রবিন্দু আকার ধয়ে রস্যই আঁধি নামে পরিচিত। নেক্সট হচ্ছে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম পিক্সেল, PIXEL, অথবা পয়রসি কয়দন্ত সহায়িকা ল, হয়েছে। তারপর দেখো বায়ুর চাপ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, উত্তর হবে ব্যারোমিটার, বয়জফলা আকার রয়কার ময়রসি টয়াকার র। নেক্সট হচ্ছে দেখো চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিলোমিটার হয় তখন তাকে বলা হয় পেরিজি বা অনুসুর অবস্থান, ঠিক যেমন আমাদের পৃথিবী এবং সূর্যের দূরত্বের মধ্যে অপসুর অনুসুর হয়, ঠিক তেমনি এই দূরত্বটা যখন হয় তখন সেটিকে অনুসুর অবস্থা বা পেরিজি অবস্থা বলা হয়, বুঝতে পেরেছো। নেক্সট দেখো যেটা আছে যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগ ভূমিরূপের বিবর্তন এবং পরিবর্তন ঘটে সেটা হচ্ছে তোমার বহির্জাত প্রক্রিয়া, হ্যাঁ এখানে তোমার বসবে বাইরের প্রক্রিয়া বা বহির্জাত প্রক্রিয়া, যেগুলো তোমার নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, জলপ্রবাহ এইসবের দ্বারা হয়ে থাকে। নেক্সট হচ্ছে নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু এবং পলি ও কাদাকণা পরিবাহিত হয়, এটা হবে তোমার ভাসমান পদ্ধতি, অর্থাৎ যে তোমার অবঘর্ষ, ঘর্ষণ, দ্রবণ, ভাসমান যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে ভাসমান পদ্ধতিটা কিন্তু এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। এরপর দেখো 2-1টি কথায় উত্তর, এখানেও তোমাকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, 1 × 6 দেওয়া আছে 8টা, অর্থাৎ একটা থেকে এবার 2টো তেল হয়, এবার 2টো কিন্তু অপশনাল তোমাদের দেওয়া থাকবে। বলছে উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত, উত্তর হবে ধান, ধয়াকার দন্তন, ধানের গবেষণাগার কিন্তু অবস্থিত। তারপর দেখো 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা হচ্ছে 10 লক্ষের বেশি, অর্থাৎ 1 লক্ষের বেশি হলে সেটা হচ্ছে নগর, 1 লক্ষ থেকে 10 লক্ষ, আর 10 লক্ষের বেশি হলে তখন সেটা হচ্ছে তোমার মহানগর। নেক্সট হচ্ছে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের প্রদত্ত RF যখন 1:50,000 তখন মেট্রিক স্কেল কত হবে, মেট্রিক স্কেল হবে তোমার 1:1 মিলিয়ন, 1-এর পিঠে 6টা শূন্য, বা 1 সেন্টিমিটার = 1 কিলোমিটার, পরিষ্কার হয়েছে। নেক্সট হচ্ছে দেখো পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হয় পলল শঙ্কু, ঠিক আছে, পলল শঙ্কুটাই আবার তোমার পলল বেজনীর সৃষ্টি করে বড় হয়ে। তারপর দেখো যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম হচ্ছে তোমার সমবর্ষণ রেখা, হ্যাঁ। নেক্সট হচ্ছে শীতকালে পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকবে, উত্তর হবে উত্তর আটলান্টিক স্রোত, উত্তর আটলান্টিক স্রোত বলে যে উষ্ণ স্রোতটা আছে সেই স্রোতের জন্যই কিন্তু তোমার এই পশ্চিম ইউরোপ বরফমুক্ত থাকে।
তারপর দেখো যেটা আছে কাশ্মীরে প্রবাহিত বিতস্তা বা ঝিলম নদী, এটা কিন্তু তোমার উৎপত্তি হয়েছে আমাদের ভারতের কাশ্মীরে, কিন্তু প্রবাহিত হচ্ছে তোমার পাকিস্তানের মধ্য দিয়ে। নদী কোন নদীর উপনদী? উত্তর হবে তোমার চেনব, চয়েকা দন্তন্য ব, চেনবটা হবে তোমার অ্যান্সার। নেক্সট হচ্ছে তোমার ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় হয়? উত্তর হবে তোমার ঝুম চাষ, ঝুম চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় হয়। এরপরে দেখো যাক, এটা হয়ে গেল তোমার 6 নম্বরের প্রশ্ন। নেক্সট দেখো এই যে 2-এর দাগে যে 4-এর যেটা আছে ডান দিকের সঙ্গে বাম দিক, এটা তোমার 4টে দেওয়া থাকে, এখানে কিন্তু কোনো অপশান থাকে না এবং খুবই সহজ দিয়েছে এটা। হ্যাঁ, তাহলে প্রথম যেটা কান্ডালাটা হবে তোমার 3 নাম্বার, অর্থাৎ করমুক্ত বন্দর, এখানে তুমি 1 লিখতে পারো। তারপর আছে রাজস্থানটা হচ্ছে লুনি নদীর সঙ্গে সম্পর্কিত, একমাত্র অন্তর্বাহিনী নদী লুনি, এটা তোমার রাজস্থানের সঙ্গে সম্পর্কিত। নেক্সট হচ্ছে লাদাখ, এটা হচ্ছে তোমার 1 নাম্বারের সঙ্গে, অর্থাৎ খার দুংলা। আর সবশেষে যেটা আছে ভিলাই, এটা হচ্ছে তোমার 2 নাম্বার, আর এটা হচ্ছে তোমার 4 নাম্বার, লৌহ ইস্পাত শিল্প। ভিলাই লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত মধ্য ভারতে। এরপরে চলে আসছি আমরা গ বিভাগে। তাহলে আমাদের প্রথম ক এবং খ দুটো হয়ে গেল। এবারে আমরা আসছি গ বিভাগে। গ বিভাগে কী আছে দেখো, 2 × 6, অর্থাৎ এখানে তোমার প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে আছে, 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু মজার বিষয় হলো এখানে প্রত্যেকটার জন্য একটা করে অপশনাল দেওয়া আছে, অর্থাৎ তোমরা দুটোর মধ্যে একটা মানে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। দেওয়া আছে 12টা প্রশ্ন, এই 12টার মধ্যে 6টা দিলেই তোমাদের হবে। খুবই সহজ প্রশ্ন এসেছে, কঠিন কিছু নয়। প্রথম দেখো যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে অনুসারী শিল্প কাকে বলে। তাহলে অনুসারী শিল্প কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো যে অনুসারী শিল্প হচ্ছে প্রধান শিল্পের সঙ্গে যে ছোট ছোট শিল্পগুলো গড়ে উঠছে, সেই শিল্পগুলিকে বলছে তোমার অনুসারী শিল্প, তাই তো? তাহলে দেখো অনুসারী শিল্প মানে বড় শিল্পের সঙ্গে সঙ্গে যেগুলো গড়ে উঠছে। বলছে যখন কোনো শিল্পে উৎপাদিত দ্রব্যসমূহকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে পরস্পর নির্ভরশীল অনেক শিল্প গড়ে তোলা হয়, তখন প্রথমটিকে কেন্দ্রীয় শিল্প এবং বাকি শিল্পগুলিকে অনুসারী শিল্প বলা হয়। অনুসারী শিল্প, সহযোগী শিল্প একই কথা, ঠিক আছে? উদাহরণ হিসাবে হলদি আর পেট্রোকেমিক্যাল শিল্প হলো কেন্দ্রীয় শিল্প, আর এই শিল্পে উৎপাদিত দ্রব্যসমূহের কাঁচামাল হিসাবে ব্যবহার করে যেসব শিল্প গড়ে উঠেছে তাকে বলছে অনুসারী শিল্প। নেক্সট কি আছে দেখো, সোনালী চতুর্ভুজের পূর্ব এবং পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগর। খুবই সহজ, সোনালী চতুর্ভুজের পূর্ব প্রান্তে অবস্থিত আছে কলকাতা, ঠিক আছে? একটা হবে কলকাতা, আর পশ্চিমে আছে তোমার মুম্বাই, MUMBAI, ঠিক আছে? এটাই তো সোনালী চতুর্ভুজ, কলকাতা, মুম্বাই, দিল্লি এবং ব্যাঙ্গালোর, এই 4টে শহরকে যুক্ত করেছে। এইটাকে তোমার বলছে সোনালী চতুর্ভুজ। তাহলে পূর্ব দিকে আছে কলকাতা, পশ্চিম দিকে আছে তোমার মুম্বাই। এবার দেখো কি আছে, ফলস কালার কম্পোজিশন। ফলস কালার কম্পোজিশন অর্থাৎ এটা তোমার স্যাটেলাইট ইমেজ থেকে এসেছে, যে ফলস কালার কম্পোজিশন বলতে বা ছদ্মরং বলতে কি বোঝো। এটা তোমার ওই ব্যাখ্যার সুবিধার জন্য তোমার ফলস কালার কম্পোজিশনটা ব্যবহার করা হয়। তাহলে দেখো এখানে কি বলেছে, ফলস কালার কম্পোজিশন মিলিয়ন সিট। নেক্সট হচ্ছে তোমার এইখানে আছে তোমার ফলস কালার কম্পোজিশন। বলছে পুরো কথাটি হলো ফলস কালার কম্পোজিশন বা ছদ্ম রং মিশ্রণ। ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তু বা উপাদানের স্বাভাবিক রং যা হয়, উপগ্রহ চিত্রে সেই রঙের পরিবর্তে বিভিন্ন ব্যান্ড বা রং ব্যবহার করা হয়। একেই FCC বা ফলস কালার কম্পোজিশন বলে, অর্থাৎ ছদ্ম রং মিশ্রণ বলে। অবশ্য এক্ষেত্রে সারা বিশ্বে একই রকমের রং ব্যবহার করা হয়, ঠিক আছে? যেমন লাল রঙের ব্যান্ডে সবুজ, সবুজ ব্যান্ডে লাল উপগ্রহ চিত্র তৈরি করা হয়। উদাহরণ হিসাবে বলা যায় সবুজ অরণ্যকে উপগ্রহ চিত্রে লাল রঙে দেখানো হয়। তাহলে এটা গেল তোমার FCC বা ফলস কালার কম্পোজিশন। নেক্সট প্রশ্ন কি আসছে দেখো, ফলস কালার কম্পোজিশনের পর এটা গেল তোমার ফলস কালার কম্পোজিশন। নেক্সট আছে উপগ্রহের সেন্সার কাকে বলে। তাহলে দেখো উপগ্রহের যে সেন্সার আছে, সেন্সার হচ্ছে ক্যামেরায় ব্যবহৃত এক রকমের তোমার যন্ত্র, স্বয়ংক্রিয় যন্ত্র, যেটা তোমার ছবি তোলার ক্ষেত্রে বিশেষ সাহায্য করে। দেখো সেন্সর কোন জিনিসটাকে বলছে, এই প্রশ্নটা কিন্তু অনেকবারই তোমার এসেছিল তোমার টেস্ট পেপারে, এবং আমিও যে সাজেশন দিয়েছিলাম সেখানে কিন্তু উপগ্রহের সেন্সার কথাটা কিন্তু বলেছিলাম। এই দেখো সেন্সার কোন জিনিসটাকে বলছে উপগ্রহের সেন্সার। বলছে এটি হলো ক্যামেরা বা কৃত্রিম উপগ্রহে রাখা থাকে, হ্যাঁ, এর সাহায্যে পৃথিবীর ছবি তোলা হয়। এটি এমন একটা যন্ত্র বা ডিভাইস যা মহাকাশ থেকে পৃথিবীর বিভিন্ন উপাদান থেকে প্রতিফলিত সূর্যরশ্মির পরিমাণ সংগ্রহ করে তার বৈশিষ্ট্যকে তুলে ধরতে সাহায্য করে। তাহলে এই জিনিসটাকে বলছে তোমার সেন্সার।
নেক্সট বলছে বা উপগ্রহের সেন্সার। নেক্সট তোমাদের যেটা আছে সেটা হচ্ছে যে তোমার নদীর অবঘর্ষ বলতে কী বোঝো। তাহলে দেখো নদী যে প্রক্রিয়ায় ক্ষয় সম্পন্ন করে, যে 5টি প্রক্রিয়া আছে তার মধ্যে অবঘর্ষ একটা প্রক্রিয়া। অবঘর্ষ কোন প্রক্রিয়াটাকে বলছে? বলছে নদীবাহিত নুড়ি, দেখো অবঘর্ষ প্রক্রিয়া বলছে নদীবাহিত নুড়ি, বোল্ডার ও অন্যান্য পাথরের খণ্ড নদীর গতির সঙ্গে গতিপ্রাপ্ত হয়ে নদীর তলদেশ ও পার্শ্বদেশে আঘাত করে নদীর গভীরতা বাড়ায়। এটি হলো তোমার নদীর অবঘর্ষ। ঠিক আছে, অর্থাৎ নদী প্রবাহিত জলের সঙ্গে খাতের যে ঘর্ষণ সেটিকে বলছে অবঘর্ষ। নেক্সট যেটা আছে দেখো নদী অবঘর্ষ বলতে কী বোঝো। তারপরে আছে তোমার অ্যালবেডোর সংজ্ঞা লেখো, অর্থাৎ অ্যালবেডো বলতে কী বোঝো। তাহলে অ্যালবেডো জিনিসটা কি? অ্যালবেডো হচ্ছে তোমার অকার্যকরী সৌরকিরণ, অর্থাৎ যে সূর্যকিরণটা পৃথিবীতে থেকে ফিরে চলে যাচ্ছে সেটিকেই বলছে তোমার অ্যালবেডো। তাহলে দেখো অ্যালবেডো জিনিসটা তোমার বোঝায় তোমার অ্যালবেডো, হ্যাঁ অ্যালবেডো অকার্যকরী সৌরকিরণ। তাহলে দেখো এখানে কি বলছে অ্যালবেডোর সম্পর্কে, ইনসোলেশন এবং তাপবাজের তার মধ্যেই আছে তোমার অ্যালবেডো। দেখো আগত, এই যে অ্যালবেডো দেখতে পেয়েছো, আগত 100% সৌরশক্তির বাকি 34% বিভিন্ন মাধ্যম দ্বারা, যেমন মেঘ দ্বারা 25%, মহাকাশে বিচ্ছুরিত হয় 6%, ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হয় 3%, প্রতিফলিত এবং বিচ্ছুরিত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায়। ইহা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না বলে এটি হলো নিষ্ক্রিয় সৌরতাপ, একেই বলা হয় অ্যালবেডো। ঠিক আছে, তাহলে নিষ্ক্রিয় সৌরতাপকেই তোমার বলছে অ্যালবেডো। অ্যালবেডোর পরিমাণ সকল স্থানে সমান নয়, বরফ ঢাকা অঞ্চলে সর্বাধিক এবং জলভাগে সবচেয়ে কম। পরিষ্কার হয়েছে? তাহলে এটাই গেল তোমার অ্যালবেডো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার শিশিরাঙ্ক। তাহলে শিশির প্লাস অঙ্ক সমান হচ্ছে শিশিরাঙ্ক, অর্থাৎ যে তাপমাত্রাতে শিশির তৈরি হয় সেটাই হচ্ছে তোমার শিশিরাঙ্ক। তাহলে দেখো শিশিরাঙ্ক কাকে বলে, বলছে যে বিশেষ তাপমাত্রায়, দেখতে পাচ্ছ, দেখো যে বিশেষ তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় এবং বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেড়ে হয় 100%, সেই তাপমাত্রা হচ্ছে শিশিরাঙ্ক। বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নামলে ওই অঞ্চলের তাপমাত্রায় বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়। শিশিরাঙ্কের উষ্ণতা হিমাঙ্কের উপরে থাকে। যদি শিশিরাঙ্কের উষ্ণতা হিমাঙ্কের নিচে নামে তাহলে জলীয় বাষ্প ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় বরফ কণায় পরিণত হয়। তাহলে এটা গেল তোমার শিশিরাঙ্ক। নেক্সট যেটা আছে দেখো সিজিগি কি। তাহলে সিজিগি তোমরা জানো, সিজিগি একটা তোমার জোয়ার ভাটার অভ্যন্তরে যখন চাঁদ সূর্য পৃথিবী তিনটে তোমার একই ইয়েতে চলে আসছে তখন সেটিকে বলছে সিজিগি। দেখো সিজিগি, এই দেখো সিজিগি বলছে জ্যোতির্বিজ্ঞান অনুসারে, দেখতে পাচ্ছ, দেখো জ্যোতির্বিজ্ঞান অনুসারে সূর্য চাঁদ পৃথিবী যখন একই সরলরেখায় থাকে তখন তাকে সিজিগি বলে। হ্যাঁ, এর দুটি অবস্থা, একটা অমাবস্যা তিথিতে যখন চাঁদ একই সরলরেখায় পৃথিবী ও সূর্যের মাঝখানে থাকে তখন তাকে বলে সংযোগ, আর পূর্ণিমা তিথিতে একই সরলরেখায় পৃথিবী যখন সূর্য এবং চাঁদের মাঝখানে থাকে তখন তাকে বলে প্রতিযোগ। অর্থাৎ সিজিকে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সংযোগ, একটা হচ্ছে প্রতিযোগ। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো বিষাক্ত বর্জ্য। তাহলে আমরা বর্জ্যকে কিন্তু কতগুলো ভাগে ভাগ করতে পারি, তার মধ্যে তার একটা তোমার এখানে জানতে চেয়েছে যে বিষাক্ত বর্জ্য কোনটাকে বলছে। তাহলে দেখো বিষাক্ত বর্জ্য কোনটাকে বলছে, যে সকল বর্জ্য পদার্থ, দেখতে পাচ্ছ, যে সকল বর্জ্য পদার্থ থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষ ও অন্যান্য প্রাণীর বিভিন্ন শারীরিক সমস্যা এমনকি মৃত্যু পর্যন্ত হয় সেগুলিকে বিষাক্ত বর্জ্য বলা হয়। বিষাক্ত বর্জ্য কঠিন তরল গ্যাসীয় আকারে পরিবেশে আসে। এই বর্জ্য পদার্থ সহজেই জল বায়ু মাটিতে মিশে সমস্যা সৃষ্টি করে। সীসা পারদ ক্যাডমিয়াম আর্সেনিক ডায়াস্টিন অ্যাসবেস্ট ইত্যাদি হলো বিষাক্ত বর্জ্য পদার্থ। এগুলি হ্যাজারাস ওয়াস্ট নামে পরিচিত। ঠিক আছে, তাহলে এটাকেই বলছে তোমার বিষাক্ত বর্জ্য। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো বর্জ্যের পৃথকীকরণ। ঠিক আছে, তাহলে বর্জ্যের পৃথকীকরণ কি, বর্জ্য ব্যবস্থাপনার একটা তোমার প্রসেস হচ্ছে বর্জ্য পৃথকীকরণ, অর্থাৎ যে বিভিন্ন বর্জ্যগুলো থাকবে তাদেরকে তাদের ধর্ম অনুসারে বিভিন্ন ভাগে ভাগ করে রাখা, এটাই হচ্ছে বর্জ্যের পৃথকীকরণ। তাহলে বর্জ্য পৃথকীকরণ কি বলছে, বলছে বর্জ্য পদার্থ ব্যবস্থাপনায় অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো বর্জ্য পৃথকীকরণ। এই জন্য কঠিন বর্জ্য পদার্থ সমূহকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল, আর 2 নম্বর হচ্ছে জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল। জৈব ভঙ্গুর পদার্থ কোনটাকে বলছে, এর মধ্যে যে
সমস্ত জৈব পদার্থ বর্জ্য পদার্থ অণুজীব বা অণুবীক্ষণিক বিয়োজক দ্বারা সরল উপাদানে বিশ্লেষিত হয় তাদের জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলে, যেমন শাকসবজির অবশিষ্ট, উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ প্রভৃতি। আর জৈব অভঙ্গুর পদার্থ কোনটাকে বলছে? যে সমস্ত বর্জ্য পদার্থ বিয়োজক দ্বারা সরল উপাদানে বিয়োজিত হয় না বা জৈবিক পদ্ধতিতে ভাঙা যায় না, যুগ যুগ ধরে অবিকৃত অবস্থায় মাটিতে পড়ে থাকে, তাদের জৈব অভঙ্গুর পদার্থ বলে, যেমন প্লাস্টিক, কাঁচ, পলিথিন প্রভৃতি। এইভাবে তোমার বর্জ্য পদার্থের প্রকৃতি অনুসারে প্রথমেই সেগুলিকে আলাদা আলাদা করে নিয়ে জমা করা হলে পরবর্তী পর্যায়ে সেগুলিকে শোধন, পুনর্ব্যবহার এবং পুনরাবর্তন করা সহজ হয়। এই জন্য অনেক উন্নত দেশেই প্রতিদিনের গৃহস্থলীর বর্জ্যগুলিকে জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর পদার্থ হিসাবে আলাদা আলাদা করে জমা করা হয়। এটা তোমার বর্তমানে মিউনিসিপ্যালিটিতেও করা হয়ে থাকে, যে তোমার ওগুলোকে আলাদা আলাদা করে দিচ্ছে। এরপরে দেখো যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে কচ্ছের রণ কী। হ্যাঁ, তাহলে কচ্ছের রণটা কি? তোমার কচ্ছের রণ সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে যে কচ্ছের রণ হচ্ছে তোমার এই দেখো কচ্ছের রণ। কচ্ছের রণটা কি বলছে? যে গুজরাটের কচ্ছ উপদ্বীপে পূর্ব এবং উত্তর দিক থেকে যে বিস্তীর্ণ লবণাক্ত কর্দমাক্ত জলাভূমি। তাহলে কচ্ছের রণটা তাহলে আরেকবার আমি বলছি, দেখো তাহলে দেখো কচ্ছের রণটা কি, তাই তো? কচ্ছের রণটা আমি তাহলে প্রথম থেকে আরেকবার তোমাদের সঙ্গে আলোচনা করছি যে কচ্ছের রণ তোমার একটা লবণাক্ত একটা তোমার এখানে তোমার লবণ উৎপন্ন হয় 2, 3 এই দেখো কচ্ছের রণ। তাহলে কচ্ছের রণ কোনটাকে বলছে? বলছে গুজরাটের কচ্ছ উপদ্বীপে পূর্ব এবং উত্তর দিক থেকে যে বিস্তীর্ণ লবণাক্ত ও কর্দমাক্ত জলাভূমি বেষ্টন করে আছে তাকে বলা হয় কচ্ছের রান। ঠিক আছে, এর মধ্যে উত্তরে জলাভূমি বড় রান এবং পূর্বের জলাভূমি ছোট রান নামে পরিচিত। সমুদ্রের জোয়ারে বা বর্ষাকালে এই রান অঞ্চল প্লাবিত হয়। বর্ষার পর জল বাষ্পীভূত হলে রানে প্রচুর লবণ জমে থাকে। আর ভৌগোলিক অবস্থান কি বলছে? ভৌগোলিক অবস্থান হচ্ছে গুজরাটের কাথিয়াবার উপদ্বীপের উত্তরে আছে কচ্ছ উপদ্বীপ এবং এই কচ্ছ উপদ্বীপেরই উত্তর এবং পূর্বাংশে রান অঞ্চল অবস্থিত। বড় রানের পশ্চিম প্রান্ত আরব সাগরের সঙ্গে যুক্ত, ছোট রান পশ্চিম দিকে কচ্ছ উপসাগরের সঙ্গে যুক্ত। তাহলে এটা গেল তোমার কচ্ছের রান অঞ্চল। এরপরে দেখো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কৃষি বনসৃজন। তাহলে কৃষি বনসৃজন কোনটাকে বলছে? কৃষির পাশাপাশি যে বনসৃজন, অর্থাৎ কৃষক যখন তার কৃষিকার্য চালানোর পাশাপাশি তাদের প্রয়োজনের জন্য যখন বনসৃজন করবে তখন সেটা হচ্ছে কৃষি বনসৃজন। দেখো এখানে কী বলছে? বলছে কৃষিজ ফসল উৎপাদনের পাশাপাশি যখন কাঠ, জৈব সার, ফলমূল প্রভৃতি পাওয়ার জন্য কৃষি জমির মাঝে মাঝে জমির সীমানা বরাবর অথবা অনাবাদি বা পতিত জমিতে প্রয়োজনীয় গাছ লাগিয়ে বনভূমি গড়ে তোলে তখন তাকে বলছে কৃষি বনসৃজন। নেক্সট কী আছে দেখো, কৃষি বনসৃজন হয়ে গেল। তারপরে দেখো তাহলে আমাদের এতক্ষণ পর্যন্ত গ বিভাগের প্রশ্নের উত্তর দেওয়া হলো। এরপর আমাদেরকে যেটা আছে সেটা হচ্ছে তোমার ঘ বিভাগ। তাহলে এখানে দেখো 3 × 4 = 12 নাম্বার, অর্থাৎ 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একটা করে অল্টারনেটিভ দেওয়া আছে। পরিষ্কার হয়েছে? তাহলে প্রথম যেটা দেওয়া আছে দেখো, উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে উপগ্রহ চিত্র আমরা জানি স্যাটেলাইট ইমেজকে তোমার বলছে উপগ্রহ চিত্র। এই উপগ্রহ চিত্রের তোমার বৈশিষ্ট্যগুলি কী কী? দেখো এখানে প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে দূর সংবেদন অবস্থা, অর্থাৎ কৃত্রিম উপগ্রহে সংস্থাপিত সংবেদকের সাহায্যে দূর থেকে বস্তুর স্পর্শ না এসেও সংগৃহীত তথ্য থেকে উপগ্রহ চিত্র পাওয়া যায়। 2 নম্বর কি আছে? উন্নত প্রযুক্তি, এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর চিত্র। 3 নম্বর কি আছে? স্কেল, বলছে এই চিত্র সুনির্দিষ্ট স্কেলে তৈরি করা হয়। আর কি আছে? অক্ষাংশ, দ্রাঘিমাংশ, অর্থাৎ উপগ্রহ চিত্রে অক্ষাংশ এবং দ্রাঘিমার বিস্তৃতি উল্লেখ থাকে। তারপর আছে তারিখ এবং সময়, অর্থাৎ এই চিত্রে কিন্তু তারিখ এবং সময় উল্লেখ থাকে, সঠিক তথ্য পাওয়া যায়, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের নানা তথ্য সঠিকভাবে পাওয়া যায়। আর কি আছে? ছবি তোলার সময়, বলছে দিনের বেলায় সূর্যালোকের উপর নির্ভর করে বস্তুর তড়িৎচুম্বকীয় বিকিরণ কাজে লাগিয়ে ছবি তোলা হয়। আর কি আছে? তোমার ছবি তোলা হচ্ছে। আর কি আছে? অন্যান্য। এছাড়া উপগ্রহ চিত্রের সাহায্যে দ্রুত চিত্র গ্রহণ করা, দুর্গম অঞ্চলে জরিপ করা এবং আবহাওয়ার পূর্বাভাস পাওয়া সম্ভব হয়। তাহলে এইগুলো তেমন গেল তোমার উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য, উপগ্রহ চিত্রের প্রধান কয়েকটা বৈশিষ্ট্য। নেক্সট কি আছে দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রধান 3টি প্রধান সুবিধা। তাহলে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি প্রধান সুবিধা দেখো বা ব্যবহার কি? দেখো এখানে 3টেই দেওয়া আছে। প্রথম যেটা দেওয়া আছে সেটা হলো তোমার সামরিক প্রয়োজনে, অর্থাৎ ভূবৈচিত্র্য মানচিত্র সবচেয়ে
সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সামরিক প্রয়োজনে, যার জন্য কি হয় দেখো, যেগুলো বর্ডার এলাকার ম্যাপ সেগুলো কিন্তু আমাদের জনসাধারণের জন্য ব্যবহারের কাছে অ্যাভেলেবেল করা হয় না। 2 নম্বর কি আছে, ভূমি ব্যবহারের পরিবর্তন বা নদীর গতিপথের পরিবর্তন বোঝার জন্য। বলছে কোনো অঞ্চলের ভূমি ব্যবহারের পরিবর্তন বা নদীর গতিপথের পরিবর্তন বোঝার জন্য বিভিন্ন সময়ে প্রকাশিত ভূবৈচিত্র্য মানচিত্র ব্যবহার করা হয়। নেক্সট কি আছে, আঞ্চলিক উন্নয়ন এবং পরিকল্পনা রচনা করার জন্য। অর্থাৎ যেহেতু ভূবৈচিত্র্য মানচিত্রে কোনো অঞ্চলের ভৌগোলিক, প্রাকৃতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অবস্থা অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যায়, তাই এই অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা রচনা করার জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে ভূবৈচিত্র্য মানচিত্র ব্যবহার করা হয়। তাহলে এটা গেল তোমার ভূবৈচিত্র্য মানচিত্রের সুবিধা বা ব্যবহার 3টে। এরপরে দেখো কি আছে, এরপরে দিয়েছে তোমার ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণবাত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। তাহলে দেখো আমাদের ভারত তোমার কিসের কোন জলবায়ুর অন্তর্গত? ভারত জলবায়ু হচ্ছে তোমার মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত। তাহলে এই মৌসুমী জলবায়ুর অন্তর্গত থেকেও কিন্তু জলবায়ুর উপরে ক্রান্তীয় ঘূর্ণবাত এবং পশ্চিমী ঝঞ্ঝার যে প্রভাব সেটা তোমাকে লিখতে হবে। তাহলে দেখো ক্রান্তীয় ঘূর্ণবাত আর পশ্চিমী ঝঞ্ঝার কী প্রভাব আছে, বলছে শরৎকালে প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর সঙ্গে সামুদ্রিক বায়ুর সংঘর্ষে আরব সাগর ও বঙ্গোপসাগরের ওপর যেসব ক্রান্তীয় ঘূর্ণবাতের সৃষ্টি হয় তার মাধ্যমে দেশের উপকূল অঞ্চলে ব্যাপক ঝড় সৃষ্টি হয়। আবার শীতকালে মাঝে মাঝে ভূমধ্যসাগর অঞ্চল থেকে আসা পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত এবং হিমালয় পার্বত্য অঞ্চলে তুষারপাত হয়ে থাকে। হলো, নেক্সট কি আছে দেখো, বলছে পাঞ্জাব হরিয়ানা কৃষিতে উন্নতির কারণ কি। দেখো পাঞ্জাব আর হরিয়ানা এই যে দুটো রাজ্য আছে, এই দুটো রাজ্যতেই কিন্তু আমাদের সবুজ বিপ্লবের প্রথম সূচনা হয়, ঠিক আছে। এবং এই সবুজ বিপ্লব হয় তোমার গমকে শুরু করে। দেখো উত্তর পশ্চিম ভারতে অবস্থিত পাঞ্জাব হরিয়ানা দেশের অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চল, এটি ভারতের শ্রেষ্ঠ গম বলয়। এছাড়া এখানে প্রচুর পরিমাণে ধান, তুলা, আখ প্রভৃতি ফসল উৎপাদিত হয়। এই অঞ্চলের একটি কৃষি জমিতে শীতকালে গম, গ্রীষ্মকালে ধান বা তুলো বা আখ নিয়ে বছরে মোট যে পরিমাণ ফসল উৎপাদিত হয় বিশ্বের খুব কম অঞ্চলে তা দেখা যায়। পাঞ্জাব হরিয়ানার এই রূপ কৃষি সমৃদ্ধির প্রধান কারণগুলি প্রথমে যেটা আছে সেটা হচ্ছে তোমার কি জলবায়ু। বলছে রাজ্যের 2টি উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত যা গম চাষের পক্ষে আদর্শ। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার জন্য শীতকালে এই অঞ্চলে বৃষ্টিপাত হয়, এখানে গম সহ অন্যান্য রবি ফসল চাষে বিশেষ উপযোগী। 2 নম্বর হচ্ছে কি মৃত্তিকা। মৃত্তিকা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা বেশিরভাগ এলাকা উর্বর পলিগঠিত সমতল ভূমি, যেখানে গম, ধান, আখ, তুলো প্রভৃতি সহজেই চাষ করা যায় এবং এদের উৎপাদনও প্রচুর হয়। তারপরে কি আছে উন্নত জলসেচ ব্যবস্থা। বলছে এই অঞ্চলে কম বৃষ্টিপাত হলেও জলসেচের ব্যাপক প্রসার ঘটেছে। এখানে ভৌম জলস্তর ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করায় কূপ নলকূপের মাধ্যমে সহজেই ওই জল উত্তোলন করে সেচ কাজে ব্যবহার করা হয়। এছাড়াও ভাকরাডাঙ্গাল বহুমুখী নদী পরিকল্পনার অধীনে অসংখ্য নিত্যবহ খাল খনন করে এখানকার কৃষি জমিসমূহে জলসেচের সুব্যবস্থা করা হয়েছে। এর ফলে এখানে বছরে 3 বার চাষ করা হয়। এবার দেখো এই যে ছবিটা আছে, এই ছবিটা তোমরা দিতে পারো। এখানে দেখো এই যে সবুজ গ্রিন যে কালার রয়েছে, এইটা হচ্ছে তোমার পাঞ্জাব হরিয়ানা অঞ্চল, যা ভারতের উত্তর অংশে অবস্থিত। নেক্সট যেটা আছে দেখো, বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি বর্ণনা করো। অর্থাৎ দেখো বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে পদ্ধতি হচ্ছে তোমার 4R, ঠিক আছে। আগে যেটা ছিল 3R, এখন সেটা হচ্ছে তোমার 4R। হ্যাঁ, এই 4R সম্পর্কে তোমাদেরকে আলোচনা করতে হবে। দেখো 4Rটা কি, দেখো এখানে যেটা দেওয়া আছে, বলছে বর্জ্য পদার্থগুলিকে শুধু অপসারণ বা স্থানান্তরের মাধ্যমে নিয়ন্ত্রণ না করে প্রয়োজন মতো ওগুলিকে পরিমাণ হ্রাস, পুনর্ব্যবহার, পুনর্নবীকরণের মাধ্যমে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করে গড়ে তোলা যায়। হ্যাঁ, আর এটাই হলো বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্য ব্যবস্থাপনার মূল ভিত্তি হলো 3টি আছে, এটা 4টি হবে। এই 3টি কী কী দেখো, প্রথমে দেখো রিডিউস, রিইউজ আর রিসাইকেল। আর যেটা নতুন সেটা হচ্ছে রিফিউজ। রিফিউজ কোনটাকে বলছে, অর্থাৎ প্রথমেই তুমি জিনিসটাকে পরিত্যাগ করো, সেটা হচ্ছে রিফিউজ, অর্থাৎ আমি ব্যবহার করব না। তারপর কী আছে পরিমাণ হ্রাস। তাহলে বলছে বর্জ্য ব্যবস্থাপনার মূল লক্ষ্যই হলো কম আবর্জনা উৎপাদন করা। এই লক্ষ্যে জিনিসপত্রের অপচয় বন্ধ করে জীবনযাত্রার পদ্ধতিগত পরিবর্তন ঘটিয়ে কম বর্জ্য সৃষ্টি করতে পারে। আর পুনর্ব্যবহার কোনটাকে বলছে, নতুন পদ্ধতি উদ্ভাবন করে পরিত্যক্ত দ্রব্য পুনরায় ব্যবহারের ব্যবস্থা করতে হবে। যেমন বাতিল জলের বোতল থেকে সাজানো নানা দ্রব্য প্রস্তুত করা যায় এবং পুরনো জলের বোতলের সাহায্যে বাগানে জল দেওয়া প্রভৃতি কাজ করা যায়। আর কি আছে পুনর্নবীকরণ মানে এই পদ্ধতিতে বর্জ্য পদার্থ পরিশোধন ও প্রক্রিয়াকরণ করে পুনরায় ব্যবহারের উপযোগী বস্তুতে পরিণত করা হয়। যেমন জৈব আবর্জনাকে জৈব সারে পরিণত করে বাড়ির বাগানে ব্যবহার করা যায়, বা পুরনো খবরের কাগজ থেকে কাগজের মণ্ড তৈরি হয় বা ঠোঙা তৈরি করা যায়। এছাড়া উন্নত প্রযুক্তি ব্যবহারও তোমার বর্জ্য
বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষ সহায়ক হতে পারে। তাহলে এটা গেল তোমার বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতিগুলি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো, বলছে ভাগীরথী এবং হুগলি নদীর উপরে বর্জ্যের প্রভাব। তাহলে ভাগীরথী হুগলি অর্থাৎ আমরা যেটাকে পশ্চিমবঙ্গের গঙ্গা বলে চিনি, সেটা হচ্ছে ভাগীরথী হুগলি নদী। এখানে যে বর্জ্যের প্রভাবগুলো আছে সেগুলো দেখো, অত্যধিক প্রভাব। প্রথমে কি আছে, নদীর জলের দূষণ। তাহলে নানা প্রকার বর্জ্য পদার্থ মেশার ফলে নদীর জলের ভৌত রাসায়নিক এবং জৈবিক ধরনের পরিবর্তন ঘটে, জল সাংঘাতিকভাবে দূষিত হচ্ছে। 2 নম্বর কি হচ্ছে, নাব্যতা হ্রাস, অর্থাৎ নদীগর্ভে বর্জ্য পদার্থগুলি জমার ফলে নদীর গভীরতা হ্রাস পেয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে। 3 নম্বর হচ্ছে জলবাহিত রোগের সংক্রমণ। ভাগীরথী হুগলি নদীর জল পানীয় জল হিসাবে ব্যবহৃত হয় বলে তার মাধ্যমে নানা প্রকার জলবাহিত রোগের সংক্রমণ ঘটছে। জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি, বর্জ্যের মাধ্যমে নানা প্রকার বিষাক্ত বর্জ্য নদীর জলে মিশে যাওয়ার ফলে জলজ বাস্তুতন্ত্র ও জীবজগৎ সমূহের ক্ষতির সম্মুখীন হয়েছে। তারপর হচ্ছে কৃষিকাজে ক্ষতি, বলছে নদীর দূষিত জল সেচের কাজে ব্যবহার করার ফলে উৎপাদিত ফসলের গুণগত মানের অবনতি ঘটছে। আর শেষে আছে নদীর ভাঙন এবং বন্যার সম্ভাবনা বৃদ্ধি। এটাতে কী বলছে, বর্জ্য পদার্থের মাধ্যমে নদীর গভীরতা হ্রাস পাওয়ায় দুটি নদীর ভাঙন এবং বিভিন্ন স্থানে বন্যার আশঙ্কা বেড়েছে। তাহলে এটা গেল তোমার বর্জ্যের প্রভাব। তারপরে যেটা আছে দেখো, অশ্বক্ষরাকৃতি হ্রদের সৃষ্টি ব্যাখ্যা করো। তাহলে অশ্বক্ষরাকৃতি হ্রদটা কি, অশ্বক্ষরাকৃতি হ্রদটা হচ্ছে নদীর বহন এবং সঞ্চয় কার্যের ফলে নদীর মধ্যগতি বা নিম্নগতিতে সৃষ্ট একটা ভূমিরূপ। বুঝতে পেরেছো? তাহলে এই অশ্বক্ষরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হচ্ছে দেখো, এখানে দেখো মধ্যগতিতে দেওয়া আছে, মধ্যগতি শেষের দিকে এবং নিম্নগতি প্রবাহ পথে অশ্বক্ষরাকৃতি হ্রদের সৃষ্টি হয়। এই হ্রদ সৃষ্টির পর্যায়গুলি হলো, প্রথমে কি আছে, 1 নম্বর হচ্ছে এই সময় নদীর গতিবেগ খুব কম থাকে বলে সামান্য বাধা পেয়ে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়, একে বলছে মিয়েন্ডার। 2 নম্বর কি বলছে, নদী যখন এঁকে বেঁকে প্রবাহিত হয় তখন প্রবাহ পথের অন্তবাঁকে তুলনায় বহিবাঁকে গতিবেগ বেশি থাকে, তাই বহিবাঁকে ক্ষয় চলে কিন্তু অন্তবাঁকে সঞ্চয় হয়। 3 নম্বর কি আছে, নদী যখন খুব বেশি এঁকে বেঁকে প্রবাহিত হয় 2 বাঁক বা জলধারার মধ্যবর্তী ভূমি কালক্রমে সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হয়। আর 4 নম্বর কি হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে তখন নদীর 2টি বাঁক বা জলধারার সংযুক্তিকরণ ঘটে, অর্থাৎ বাঁকা পথ ছেড়ে নদী তখন সোজা পথে প্রবাহিত হয় আর পরিত্যক্ত বাঁকটি হ্রদে পরিণত হয়। এই হ্রদ দেখতে ঘোড়ার খুরের মতো হয় বলে এর নাম অশ্বক্ষরাকৃতি হ্রদ। ঠিক আছে, এবং এই ছবিটা তোমাদের দিতে হবে। দেখো, এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। নিচে অশ্বক্ষরাকৃতি হ্রদের বিভিন্ন পর্যায়। আর সবশেষে আছে তোমার নিম্নগতিতে গঙ্গা এবং তার শাখা নদীগুলির গতিপথে এই অশ্বক্ষরাকৃতি হ্রদ দেখা যায়। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার আয়ন বায়ু এবং পশ্চিমা বায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো। তাহলে দেখো, আয়ন বায়ু এবং পশ্চিমা বায়ু দুটো বায়ু হচ্ছে তোমার নিয়ত বায়ুর অন্তর্গত এবং এর মধ্যে কিছু পার্থক্য। যেমন প্রথমে কি আছে, উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষরেখার মধ্যে আয়ন বায়ু প্রবাহিত হচ্ছে, এটা তোমার 35 থেকে 60 ডিগ্রির মধ্যে প্রবাহিত হচ্ছে। এটা উষ্ণমণ্ডলে প্রবাহিত হয়, এটা নাতিশীতোষ্ণ মণ্ডলে প্রবাহিত হয়। ঠিক আছে, এটা দেখো অপেক্ষাকৃত উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এটা কি, অপেক্ষাকৃত নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশের দিকে সারা বছর প্রবাহিত হয়। এটা পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়, এটা পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। এর তোমার গতিপথে বৃষ্টিপাত খুব কম হয়। হ্যাঁ, এখানে কিন্তু পশ্চিমা বায়ুর প্রভাবে বেশি বৃষ্টিপাত হয়। এর প্রবাহ পথে মরুভূমির সৃষ্টি হয়েছে, এর প্রবাহ পথে কিন্তু নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে। তাহলে এইগুলোই হচ্ছে তোমার দুটো বায়ুর মধ্যে পার্থক্য। নেক্সট, তাহলে এতদূর পর্যন্ত তোমাদের কমপ্লিট হলো। এরপরে যেটা দেওয়া আছে, দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কনটা আবশ্যিক নয়, অর্থাৎ তোমাদের যদি ছবি আঁকতে বলে সেই ছবি আঁকাটা আবশ্যিক নয়, বাকিগুলো কিন্তু তোমাদের করতে হবে। তাহলে দেখো কি আছে, 5-এর দাগের, অর্থাৎ এখানে কিন্তু বড় প্রশ্ন 5 × 2, অর্থাৎ দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটার মান কিন্তু 5 নাম্বার। হ্যাঁ, 4টে দেওয়া আছে, এর মধ্যে দুটো করতে হবে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টি ব্যাখ্যা করো। তাহলে জোয়ার ভাটার সৃষ্টি আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। জোয়ার ভাটা কিসের জন্য হয়? চাঁদ এবং সূর্যের আকর্ষণে। দেখো, জোয়ার ভাটার সৃষ্টির কারণ প্রথমেই দিয়েছে, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। দুটো মোটেই কারণ আছে। একটা কারণ হচ্ছে তোমার পৃথিবীর ওপর চাঁদ এবং সূর্যের আকর্ষণ, আর পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বল, এই দুটোই হচ্ছে কারণ। এবার দুটোকে তোমাকে চিত্রসহ উপস্থাপন করতে হবে। প্রথমটা যেটা আছে দেখো, নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রতিটি বস্তুই প্রতিটিকে আকর্ষণ করছে, সুতরাং গ্রহ উপগ্রহ সূর্য প্রতিটি জ্যোতিষ্কই কিন্তু পরস্পরকে আকর্ষণ করে। এই হিসাবে চাঁদের আকর্ষণই কিন্তু প্রধান। পৃথিবী জলরাশি ফুলে ফেপে ওঠে এবং সেখানে জোয়ার হয়, এটাকে বলছে মুখ্য জোয়ার। আর সূর্যের আকর্ষণে পৃথিবীতে জোয়ার হলেও ততটা বেশি প্রবল আকার ধারণ করে না, তবে পৃথিবী
চাঁদ এবং সূর্য একই সরলরেখায় অবস্থান করে জোয়ারের তীব্রতা বেশি হয়। নিয়ে তোমাকে এই ছবিটা দিতে হবে। এখানে দেখো এই যে আছে, এখানে চাঁদ আছে, পৃথিবী আছে, এবং এখানে জল, যেখানে জোয়ারটা চাঁদের আকর্ষণে ফুলছে সেখানে হচ্ছে মুখ্য জোয়ার, অন্যদিকে হচ্ছে গৌণ জোয়ার, আর অপর জায়গাতে হচ্ছে ভাটা। এরকম করে চাঁদ যে জায়গাতে যাবে সেই জায়গাতেই মুখ্য জোয়ার সৃষ্টি হবে, তার অপোজিট স্থানে তোমার গৌণ জোয়ারের সৃষ্টি হয়। আর এখানে দেখো জোয়ার ভাটার সৃষ্টি। আর 2 নম্বর যেটা আছে পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বল। এখানে কি বলছে, বলছে যে পৃথিবীর আবর্তন গতির ফলে ভূপৃষ্ঠে একটি বিকর্ষণ শক্তি বা কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয়। এর প্রভাবে ভূপৃষ্ঠের জলরাশি বাইরের দিকে বিক্ষিপ্ত হওয়ার প্রবণতা লাভ করে। এই বল পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে কাজ করে। এর জন্য চাঁদের আকর্ষণ যেখানে জোয়ার হয় তার ঠিক বিপরীত দিকে বা প্রতিপাত স্থানে চাঁদের মহাকর্ষণ শক্তির তুলনায় পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাব বেশি বলে কার্যকরী হয় জোয়ারের সৃষ্টি হয়। উপযুক্ত দুটি কারণে পৃথিবীর যে দুটি স্থানে জলস্ফীতি ঘটে বা জোয়ারের সৃষ্টি হয় তার সমকোণে অবস্থিত দুটি স্থান থেকে জল জোয়ারের দিকে সরে যায়, ওই দুটি স্থানে জলতল নেমে গিয়ে ভাটার সৃষ্টি হয়। তাহলে এই দুটোই হচ্ছে তোমার জোয়ার ভাটার সৃষ্টির ব্যাখ্যা। এরপরে যেটা আছে দেখো, পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয়, টোটাল 7টি চাপ বলয় আছে। তার মধ্যে এখানে তোমাকে 3টে চাপ বলয়ের বর্ণনা করতে বলেছে। একটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, আর মেরুদেশীয় যে দুটি উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে তার কারণ তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। কিন্তু ছবিটা তোমাদের কিন্তু সবগুলোরই আঁকতে হবে। আমি বলে দিই কীভাবে। দেখো এটা হচ্ছে সবগুলোরই ছবি। এখানে কিন্তু 7টে চাপ বলয় দেওয়া আছে। নিরক্ষীয় নিম্নচাপ বলয় একটা, কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়, তাহলে কথা হলো 3টে। আবার সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ, কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয় 5টা, আর তোমার সুমেরু উচ্চচাপ বলয় এবং কুমেরু উচ্চচাপ বলয়। আমাদেরকে যে 3টে আলোচনা করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে নিরক্ষীয় আর মেরুদেশীয় উচ্চচাপ বলয়, অর্থাৎ মাঝেরটা আর একেবারে এই যে শেষের দুটো, এই মাঝেরটা আলোচনা করতে হবে আর এই শেষের দুটো আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা কীভাবে সৃষ্টি হচ্ছে দেখো, অবস্থান হচ্ছে নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত। অপর নাম হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়। সৃষ্টির কারণ কি, সূর্য রশ্মির লম্ব কিরণ। 2 নম্বর হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি। আর কি আছে, পৃথিবীর আবর্তন গতিবেগ এখানে সব থেকে বেশি, যেহেতু এটা মহাবৃত্ত তার জন্য ছিটকে আছে। এর ফলে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আর তোমাকে দিতে হবে দুটো মেরু, অর্থাৎ সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলয়। এই দেখো সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলয়। তাহলে এখানে কেন উচ্চচাপ বলয় সৃষ্টি হয়েছে, অবস্থান হচ্ছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সংলগ্ন এলাকায় অবস্থিত। সৃষ্টির কারণ প্রবল ঠান্ডা, বলছে প্রচণ্ড ঠান্ডার জন্য এই অঞ্চলে বায়ু শীতল এবং ভারী হয়। 2 নম্বর হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের অভাব, জলীয় বাষ্প খুব কম থাকায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। আর 3 নম্বর হচ্ছে বায়ুর ঘনত্ব ও চাপের বৃদ্ধি, বলছে পার্শ্ববর্তী মেরুবৃত্ত অঞ্চলের নিম্নচাপ বলয় থেকে ঊর্ধ্বগামী বায়ুর কিছু অংশ শীতল হয়ে এই অংশে নেমে আসে বলে বায়ুর ঘনত্ব ও চাপ বৃদ্ধি পায়। তাহলে এটা গেল তোমার ওই চাপ বলয়ের চিত্রসহ ব্যাখ্যা। এরপরে কি আছে, এরপরে আছে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে বৈশিষ্ট্য। তাহলে আমরা জানি যে বায়ুমণ্ডলকে তার উষ্ণতার তারতম্যের ভিত্তিতে 6টা ভাগে ভাগ করা হয়। তার মধ্যে এখানে তোমাদের ওই ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার এই দুটো তোমাদেরকে আলোচনা করতে হবে, এবং এই ছবিটা তোমরা আলোচনা দিতে পারো, গোটাই না দিলেও ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার এত দূর পর্যন্ত দিলেই কিন্তু হয়ে যাবে। এবারে দেখো এই দুটো স্তরের তোমার কি দিয়েছে বৈশিষ্ট্য। তাহলে প্রথমে ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যটা বলি। এই যে দেখো ট্রপোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি আছে, উষ্ণতা, বলছে প্রতি কিলোমিটারে কিন্তু 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমতে থাকে। এই কারণে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব স্তরে সীমায় বায়ুর উষ্ণতা কমে হয় প্রায় -55 ডিগ্রি সেলসিয়াস। ভর কি, বলছে বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এই স্তরে বায়ুমণ্ডলের মোট ভরে 3/4 অংশ পাওয়া যায়। আর আবহাওয়ার গোলযোগ মানে তোমার এই যে গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, ধূলিকণা, লবণকণা, মেঘ সৃষ্টি, বায়ু প্রবাহ প্রধানত এই স্তরে দেখা যায়। ঘূর্ণবাত, টর্নেডো, বৃষ্টিপাত, বজ্রপাত প্রভৃতি ঘটনা ট্রপোস্ফিয়ারে দেখা যায়, যার জন্য এর অপর নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। এটাও কিন্তু প্রশ্ন হিসাবে আসে, এই ট্রপোস্ফিয়ারের অপর নাম ক্ষুব্ধমণ্ডল কেন। তারপর আছে ট্রপোপজ। ট্রপোপজ কোনটাকে বলছে, ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে সেটাই হচ্ছে ট্রপোপজ। আর কি দিয়েছে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে কোনটা, স্ট্র্যাটোস্ফিয়ার হলো তোমার বৈশিষ্ট্য কি, ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ার হলো তোমার স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে 24 থেকে 40 কিলোমিটার উচ্চতার মধ্যে ওজোন গ্যাসের ঘনত্ব খুব বেশি, এই কারণে এই অংশের নাম ওজোনোস্ফিয়ার। মুক্তা মেঘ, অর্থাৎ এই স্তরে তোমার মুক্তা মেঘটা দেখতে পাওয়া যায়। তারপর আছে কি বিমান চলাচল, মানে এই স্তরে বিমান চলাচল করে। উষ্ণতা কি, এই 50 কিলোমিটার উচ্চতায় উষ্ণতা প্রায় 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তারপরে স্ট্র্যাটোপজ, মানে স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমার নাম হচ্ছে
স্ট্র্যাটোপজ, যেখানে তোমার স্ট্র্যাটোস্ফিয়ারটা শেষ হচ্ছে। তাহলে এটা গেল তোমার ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের বর্ণনা। এরপর কি আছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে 3টি ভূমিরূপ। তাহলে দেখো তোমাদের হিমবাহের ক্ষয়ের ফলে তো অনেকগুলো ভূমিরূপের সৃষ্টি হয়, তার মধ্যে তোমরা 3টে ভূমিরূপ আলোচনা করবে। এর মধ্যে তোমার কোন কোন ভূমিরূপ করতে পারো, যেমন প্রথম হচ্ছে তোমার করিটা করবে। করি, তার কারণ এই যে ছবিটা আছে, এই ছবিটা দিলেই কিন্তু তোমাদের 3টাই কভার হয়ে যাবে। তাহলে করি কোনটা, তোমার এই যে হিমবাহের উৎসমুখী ক্ষয়কার্যের কারণে উঁচু পার্বত্য অঞ্চলে শাক বা করির সৃষ্টি হয়, এবং এখানে যে হাতল হিমবাহ যখন উঁচু নিচের দিকে একই সঙ্গে হিমবাহ ক্ষয়কার্য করে, তখন পিছনে খাড়া দেওয়াল এবং মধ্যভাগে অর্ধবৃত্তাকার গহ্বর, সামনে সমাধাপিত হাতলযুক্ত চেয়ারের মতো, এই কথাটা লিখতে হবে, হাতলযুক্ত চেয়ারের মতো যে ভূমিরূপ সৃষ্টি করছে সেটাকে বলছে করি। ঠিক আছে, আর এরিটি কি বলছে, করি বলছে পাশাপাশি যখন দুটো করি সৃষ্টি হয় তখন এই মাঝখানে যে উঁচু যে শিরার মতো অংশটা, এটাকে বলছে এরিটি। আর পিরামিড জোড়া কোনটা, পিরামিড জোড়া বলছে পাশাপাশি যখন কতগুলো করি সৃষ্টি হয় তখন মাঝখানে এই যে উঁচু চূড়ার মতো অংশটা আছে, এটাকে বলছে পিরামিড জোড়া। তাহলে এই 3টে ভূমিরূপ তোমরা আলোচনা করতে পারো। তাহলে এটা গেল তোমার 5-1। এবারে 5-2 যেটা আছে, এখানেও তোমাদের একই রকম দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, এবং এটা তোমার আসছে তোমার ওই অর্থনৈতিক দিক থেকে। প্রথমে আছে ভারতের নগরায়নের 5টি সমস্যা উল্লেখ করো। তাহলে দেখো নগরায়নের প্রচুর সমস্যা আছে, তার মধ্যে তোমাকে 5টা উল্লেখ করতে হবে। কি কি হবে দেখো, নগরায়নের সমস্যার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে অপরিকল্পিত নগরায়ন, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার কি আছে, মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা, অর্থাৎ শহরের মানুষ নেওয়ার ক্ষমতা নেই কিন্তু মানুষের প্রবণতাটা বেশি, পরিকাঠামোর অভাব। হ্যাঁ, তারপরে কি হচ্ছে, বাসস্থানের সমস্যা, পরিবহনের সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, শিক্ষার সমস্যা, বিদ্যুতের সমস্যা, জলনিকাশি সমস্যা, এগুলো হবে তোমাদের উত্তর। নেক্সট হচ্ছে ভারতের তথ্য প্রযুক্তির শিল্পের উন্নয়নের কারণগুলি আলোচনা করো। তাহলে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলি দেখো, আমাদের ভারতে কিন্তু তথ্য প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, এবং উন্নতির কারণগুলি কি দেখো, তথ্য প্রযুক্তি শিল্প বলছে যে শিল্পে ডিজিটাল ইলেকট্রনিক্সের মাধ্যমে তথ্যের অন্বেষণ, পুনরুদ্ধার, পরিবর্তন, পরিমার্জন, বিশ্লেষণ, সংরক্ষণ, মজুদ বা আদান প্রদান প্রভৃতি কাজ ব্যবসায়িক প্রয়োজনে করা হয়, সেগুলিকে তথ্য প্রযুক্তি শিল্প বলছে। এর উন্নতির কারণ কি, প্রথমে হচ্ছে দক্ষ মেধাবী কর্মী, যেটা আমাদের ভারতে এর অভাব নেই। তারপরে বিশ্ব বাজার, অর্থাৎ ইউরোপ এবং আমেরিকার দেশগুলিতে কিন্তু ভারত থেকে আউটসোর্সিং অর্থাৎ কন্ট্রাক্ট বেসিসে কাজ করিয়ে নিচ্ছে। ঠিক আছে, যার জন্য কিন্তু এর খুব বেশি। জমির সমস্যা কম, অর্থাৎ অন্যান্য শিল্পের মতো তথ্য প্রযুক্তি শিল্পে কিন্তু বিশাল জমির প্রয়োজন হয় না, অল্প জায়গার মধ্যে হয়ে যায়। তারপর হচ্ছে পরিকাঠামো, যে তথ্য প্রযুক্তি শিল্পের শহর কেন্দ্রিক, যেমন বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, মুম্বাই, কলকাতা প্রভৃতি ভারতের বড় বড় শহরগুলিতে এই শিল্প গড়ে উঠেছে। তারপর হচ্ছে সরকারি উদ্যোগ, বলছে রাজ্য সরকারগুলি এই শিল্পের উন্নয়নে সব রকম সহায়তা করে। আর শেষে আছে মূলধন বিনিয়োগ, এই যে টিসিএস, ইনফোসিস, উইপ্রো প্রভৃতি বহুজাতিক কোম্পানিগুলি তথ্য প্রযুক্তি শিল্পে বিপুল পরিমাণে বিনিয়োগ করছে। তাহলে এগুলোই হচ্ছে তোমার তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ। তারপরে কি আছে, যে ভারতে গম চাষের অনুকূল পরিবেশ। তাহলে যে কোনো অনুকূল পরিবেশকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা অপ্রাকৃতিক। প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে ভূপ্রকৃতিক জলবায়ু মৃত্তিকা, আর অপ্রাকৃতিকের মধ্যে হচ্ছে শ্রমিক পরিবহন, মূলধন বাজার। কিন্তু এখানে অনুকূল শুধু প্রাকৃতিক পরিবেশটাই জানতে চেয়েছে। তাহলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে জলবায়ু দেখো কি বলেছে, জলবায়ু হচ্ছে তোমার উষ্ণতা কত, 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন। বৃষ্টিপাত হচ্ছে 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়। আর্দ্রতা বলছে চাষের শুরুতে, অঙ্কুর উদ্গমের সময় আর্দ্র শীতল প্রকৃতির আবহাওয়া, গাছ বাড়ার সময় কিছুটা শুষ্ক আবহাওয়া, এবং গমের পুষ্টির সময় আর্দ্র আবহাওয়ার প্রয়োজন হয়। আর তুষার 110টি তুষারমুক্ত দিনের প্রয়োজন হয়। আর কি মৃত্তিকা, এই তোমার গম চাষের জন্য কি হয়, ভারী দোআঁশ, বেলে দোআঁশ মাটি এবং এঁটেল দোআঁশ এবং হালকা কাদা মাটিতে গমের চাষ ভালো হয়। আর শেষে হচ্ছে ভূমির অবস্থা, বলছে সমতল বা সামান্য ঢালাও প্রকৃতির জমির প্রয়োজন হয়। তাহলে এটা গেল তোমার প্রাকৃতিক। আর শেষে আছে তোমার কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন, সৃষ্টি এবং বৈশিষ্ট্য, অর্থাৎ কালো মাটি বা রেগুড় মৃত্তিকা। এই রেগুড় মৃত্তিকা তোমার ভারতের কোথায় কোথায় দেখা যায়, প্রথমেই বলেছে তোমার আঞ্চলিক বন্টন। তাহলে কোথায় কোথায় দেখা যাচ্ছে দেখো, বলছে দাক্ষিণাত্য মালভূমি, এই যে তোমার আঞ্চলিক বন্টন, দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিমাংশে ডেকান ট্র্যাপ অঞ্চল, বিশেষত মহারাষ্ট্র মালভূমি, গুজরাটের ভাচুর, ভাদোদরা, সুরাত, পশ্চিম মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং উত্তর কর্ণাটক প্রভৃতি স্থানে এই মাটি দেখতে পাওয়া যাচ্ছে। এর বৈশিষ্ট্য কি দেখো, এর বৈশিষ্ট্য হচ্ছে লাভা থেকে সৃষ্ট বলে বেসল্ট শিলা ক্ষয় হয়ে এই মাটির উৎপন্ন হয়। ঠিক আছে, 2 নাম্বার কি, এই মাটির রং কালো হওয়ায়
এর আরেক নাম হচ্ছে রেগুড়। 3 নাম্বার কি, কৃষ্ণ মৃত্তিকার জল ধারণ ক্ষমতা খুব বেশি। 4 নাম্বার এই মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে উপযোগী, যার জন্য কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বলা হয়। আর সবশেষ হচ্ছে কি, প্রকৃতিতে উর্বর এই মৃত্তিকায় তুলো এবং ছাড়াও খাদ্যশস্য, তৈলবীজ, টকযুক্ত ফল, সবজি ইত্যাদি চাষ কিন্তু খুব ভালো হয়। ঠিক আছে, নেক্সট কি দিয়েছে দেখো, নেক্সট দিয়েছে সৃষ্টি, অর্থাৎ এই মৃত্তিকাটা কীভাবে সৃষ্টি হচ্ছে। দেখো এই মৃত্তিকাটা তোমার সৃষ্টি হয় ওই দেখো সৃষ্টি কীভাবে হয়েছে বলছে, দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিমাংশে লাভা গঠিত মালভূমিকে ডেকান ট্র্যাপ বলে। এই মালভূমিতে প্রধানত কৃষ্ণ মৃত্তিকা পাওয়া যায়। বহু কোটি বছর আগে বিদার উদ্গমের ফলে এখানে বিস্তৃত অঞ্চল জুড়ে কালো রঙের বেসল্ট সৃষ্টি হয়। এই বেসল্ট শিলা থেকে আবহবিকারের মাধ্যমে যে মৃত্তিকা সৃষ্টি হয় তার রং কালো। প্রকৃতপক্ষে এই মাটিতে টাইটেনিয়াম অক্সাইড থাকে বলে এর রং কালো হয়। এইভাবে ডেকান ট্র্যাপ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে। তাহলে এটাই গেল তোমার কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টির ইতিহাস। তাহলে শেষ হলো তোমাদের বড় প্রশ্নের পালা। এরপরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং, যেখানে কিন্তু খুব সহজেই 10টা নাম্বার তোমরা পেতে পারবে। আমি তোমাদের বলে দিই কোনগুলো কী হবে। প্রথম যেটা আছে দেখো, উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। এই দেখো এইটা হবে, এই যে তোমার নেপালের যে বর্ডার আছে এর সঙ্গে ছোট্ট করে এরকম করে যদি তোমরা দেখিয়ে দাও, এই যে এই জায়গাটাতে ছোট্ট করে, এটা হচ্ছে তোমার উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল। ঠিক আছে, তারপরে 2 নাম্বার কি আছে, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র চিত্তরঞ্জন, যেখানে রেল ইঞ্জিন নির্মাণ কারখানা আছে। দেখো এই জায়গাটিতে, পশ্চিমবঙ্গ এই জায়গাটা আছে, তার ঠিক পূর্ব দিকে এরকম করে তোমরা লিখবে 2 নাম্বার চিত্তরঞ্জন, পূর্ব ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র। নেক্সট কি আছে, নেক্সট আছে তোমার নভসেবা বন্দর। দেখো এই বন্দরটা কিন্তু মুম্বাই বন্দর যে আছে তার ঠিক নিচে অবস্থান করছে, এরকম জায়গাতে নভসেবা বন্দর। এই জায়গায় হচ্ছে তোমার নভসেবা বন্দর 3 নাম্বার। 4 নাম্বার কি আছে, চণ্ডীগড়। তাহলে চণ্ডীগড় কোথায় অবস্থিত, ঠিক আমাদের দিল্লির উপরে, এই দেখো এরকম জায়গাতে আছে 4 নাম্বার চণ্ডীগড়। হয়েছে। 5 নাম্বার কি আছে, সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিমরান। এই দেখো মেঘালয়ের এরকম জায়গাতে, এইখানে তোমরা লিখবে মৌসিমরান, সর্বাধিক বৃষ্টিযুক্ত অঞ্চল, এখানে লিখবে 5 নাম্বার। তারপরে কি আছে, 6 নাম্বারে কি আছে, দক্ষিণ ভারতের ল্যাটাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, যেখানে সব থেকে বেশি বৃষ্টি হয় সেখানে ল্যাটাইট মৃত্তিকা হয়। দক্ষিণ ভারতে যেহেতু বলেছে করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূল যেটা আছে, এটা হচ্ছে তোমার ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, এখানে লিখতে পারো তামিলনাড়ু উপকূল বা করমণ্ডল উপকূল, একই ব্যাপার। তারপরে দেখো কি আছে, পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবন, বিশ্বের সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। এটা কি হচ্ছে তোমার কত নাম্বার আছে, 7 নাম্বার। তাহলে এখানে লিখবে 7 নাম্বার, এটা হলো সুন্দরবন। নেক্সট কি আছে, সাতপুরা পর্বত। দেখো সাতপুরা পর্বত এরকম জায়গাতে অবস্থিত, এই জায়গাতে হচ্ছে সাতপুরা, 8 নাম্বার দেবে, এখানে লিখবে সাতপুরা পর্বত। হয়েছে। নেক্সট কি আছে দেখো, মহানদী। দেখো এই জায়গাতে, এই যে এরকম জায়গাতে আছে পূর্ব বাহিনী একটা নদী, এরকম জায়গাতে, এটা হচ্ছে তোমার মহানদী। কত নম্বরে আছে, মহানদী হচ্ছে 9 নম্বরে। তাহলে এখানে লিখবে 9। সব শেষে আছে কল্লেরু হ্রদ। দেখো কল্লেরু হ্রদ যেটা আছে সেটা আছে তোমার এই জায়গাটিতে, এই যে তোমার ঠিক মহানদী যেখানে তোমার এসে মিশেছে তার ঠিক পাশে এই জায়গাতে লিখছে তোমার কল্লেরু হ্রদ। ঠিক আছে, এটা লিখবে 10 নাম্বার, তাহলে কিন্তু তোমরা নম্বরটা পেয়ে যাবে। আর খাতার নিচে এটা তোমাকে দিয়ে দিতে হবে। তাহলে দেখো আমি সমস্ত, আর এদিকে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য এগুলো তো তোমাদের করার প্রয়োজন নেই। আর তোমার যারা সিসি ক্যান্ডিডেট তাদের এটা শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থী, তাহলে রেগুলার যারা আছো তাদের কিন্তু সব কিছু শেষ হলো। তাহলে দেখো আমি সমস্ত কিছু তোমাদের করার চেষ্টা করলাম, এটা থেকে তোমরা ঠিক বুঝে নিতে পারবে কোনটা তোমাদের ঠিক হয়েছে ভুল হয়েছে, কীভাবে করলে ভালো হবে। তাহলে এতদূর পর্যন্তই, যদি ভালো মনে হয় একটা লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সঙ্গে যাতে তারাও দেখে বুঝতে পারে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে যখনই কোনো ভিডিও দেবো তখন তোমাদের কাছে এর নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এত দূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।